স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। দাবি পূরণের আশ্বাসে হাসপাতালে ফিরে গেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। রাতে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আহতরা অবস্থান নিলে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আহতদের দাবি অন্য কোনো সরকার নয়, অন্তর্বর্তী সরকারই পূরণ করবে, তাই হতাশ হওয়ার কারণ নেই। তবে আন্দোলনকারীরা জানান তারা চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। এর আগে চিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে দিনভর রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করে তারা। সরকারের কেউ তাদের সাথে যোগাযোগ না করায় পুলিশের বাধা উপেক্ষা করে রাতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। চিকিৎসা হইতেছে না, ডাক্তার এক সপ্তাহে একদিন আসে, নাইলে আসে না। একদম চিকিৎসা মানে বাজে, চিকিৎসা হয় যায়। চিকিৎসার মতো না দিত তাহলে আমগো 5-7 মাস লাগতো না সুস্থ হতে। 24-এর এই অংশগ্রহণ করে ভুল করেছে কিনা আগে আমার পরিচিতি নিশ্চিত করতে হবে। এই রাষ্ট্রকে আমার স্বীকৃতি প্রদান করতে হবে। কালকে থেকে পুনর্বাসন, চিকিৎসা এগুলো কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে আমি সব জায়গায় যাব। রাজধানীর বাড্ডা ও কোতোয়ালি থানার পৃথক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ 9 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, জুনাইদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 7 জনকে 2 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এছাড়া রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ঢাকা 7 আসনের এমপি সোলাইমান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে 2 দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। একই সাথে বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ 12 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে 2 দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে। এর আগে সকালে তাকে মেহেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহারের আদালতে হাজির করে পুলিশ। গেল 30 জানুয়ারি একই আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। একই মামলার আসামি হিসেবে সাবেক এই মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বাবলু ও ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ আহমেদকে মেহেরপুর জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে। 5 আগস্ট মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় এই 3 জনকে আসামি করে মামলা হলে তাদের আটক করে পুলিশ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ওসি সহ 6 পুলিশ সদস্য আহত হয়েছে। হামলার সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি ভাঙচুর চালায়। গেল রাতে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাতে শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিল। এ খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাফায়েত গাজী নামে একজনকে আটক করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায় ও পুলিশ ভ্যান ভাঙচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় অজ্ঞাত নারী সহ মামুন নামে একজন নিহত হয়েছে। ভোরে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া ও মানিক নামে 2 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ভোরে একটি পিকআপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি উপজেলার মুন্সিবাজার নামক স্থানে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের ও পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এদিকে দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছে। গেল মধ্যরাতে হিলি ঘোড়াঘাট রেলপথের বিরামপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার উপপরিদর্শক সাজিদুর রহমান জানান, ট্রাকটি লেভেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মদনপুর গাজীপুর সড়কে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
প্রায় 9 ঘন্টা পর সকাল 10টার দিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। গেল রাত 12টার দিকে মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল নৌ পরিবহন কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বেলা বাড়ার সঙ্গে নদীতে কুয়াশা কমে গেলে সকাল 10টার দিকে ফেরি চলাচল শুরু করে। এতে নদীর উভয় পাশে যানবাহনের চাপ কমতে শুরু করলে স্বস্তি ফিরে আসে যাত্রীদের মাঝে। ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কেও গাড়ি চলাচল বিঘ্নিত হয়। আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। ফজর নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল থেকে খিত্তার জিম্মাদার ও তাবলিগি সাথীরা ময়দানে আসতে শুরু করেছে। সকালেও আসছে দূর দূরান্তের সাথীরা। সকাল থেকে ভারতের মাওলানা আহমেদ হোসাইন বয়ান করছে। এ ধাপে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, জামালপুর সহ 22টি জেলার সাথীরা অংশ নিয়েছে। আগামী বুধবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের সমাপ্তি হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। দিনের কাজের জন্য অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। এই রাস্তা আইলে আল্লাহর আখিরাতে অনেক কিছু বোঝা যায়। সকল উম্মতের জন্য এটা রাসূল রেখে গেছেন, আমাদের করতে হবে এবং আল্লাহ রাসূলের কাজ আমরা করব, এই জন্য আমরা এসেছি। সব থেকে বড় শুকরিয়ার বিষয় যে আসলে বিশ্ব ইজতেমা এটা অন্য দেশেও হইতে পারতো, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের বাংলাদেশে হইতেছে। এটা বাহির থেকে আমাদের অনেক মেহমানরা আসে। অনেকে সূরা টুরা জানে না, নামাজ ঠিকমতো শিখতে পারে না, ওগুলি আসলে অনেকে শিখা হয়। দিনই কথা শুনি, যা শুনি তারপর আমরা আমল করি। আমল করে আমরা কিভাবে আখিরাত মুখ হইতে পারি, জান্নাতে মুক্তি পেরে জান্নাতে যেতে পারি, এই জন্য আমরা এখানে আসি আর কি। দর্শক, ইজতেমা ময়দানের সর্বশেষ অবস্থা জানাতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। দ্বিতীয় ধাপের ইজতেমায় মুসল্লিদের আগমন কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুব, আপনি জানেন যে গতকালকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে প্রথম ধাপ সেটি সম্পন্ন হয়েছে আখিরি মোনাজাতের মাধ্যমে। তবে আজকে কিন্তু প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপের কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা থাকলেও সকালবেলায় কিন্তু এখনো পর্যন্ত তাদের মাশওয়ারা চলছে এবং বয়ানের কার্যক্রম কিন্তু এখন শুরু হয়নি। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষ এখনো আসছে এবং মাঠে প্রবেশ করছে। তাদের যেই আমলি কার্যক্রম সেগুলো কিন্তু তারা করার জন্য যে নির্দেশনা তাদের যে মুরব্বীদের, সেই মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেছেন এবং নিরাপত্তার বিষয়ে উনি সকলকে আশ্বস্ত করেছেন এবং তিনি বলছেন যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা কিন্তু সাদা পোশাকে মাঠের ভেতরে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং পোশাকধারী পুলিশ যারা রয়েছে তারা কিন্তু মাঠের বাইরে রয়েছে এবং নিরাপত্তার ব্যাপারে কোনো রকম আতঙ্কিত না হয়ে সকলকে শান্তিপূর্ণভাবে ইজতেমায় অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এখন আমি বয়ানের বিষয়ে একটু আমার জানতে চাই। আমার সামনে এখন রয়েছেন হাবিবুল্লাহ রায়হান, তার কাছে আমি জানতে চাই যে আচ্ছা, আপনাদের তো বয়ান শুরু হওয়ার কথা ছিল বাদ ফজর, এখন পর্যন্ত বয়ান শুরু হয়নি বা আপনাদেরকে মাশওয়ারায় কি সিদ্ধান্ত হয়েছে? আলহামদুলিল্লাহ তারেক, যেমনটা আপনি বলছিলেন, আমাদের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরা নিজামের অধীনে আমাদের দ্বিতীয় ধাপের ইজতেমা অর্থাৎ 3, 4, 5 ফেব্রুয়ারি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এখানে প্রায় আমাদের 22টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে। আজকে জোহরের পরে ইনশাআল্লাহ বয়ান শুরু হবে। আমাদের পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব উনি বয়ান করবেন, আসরের পরে আমাদের মাওলানা রবিউল হক সাহেব হুজুর বয়ান করবেন এবং মাগরিবের পরে আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা আহমেদ লার সাহেব বয়ান রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, উনি কিন্তু বয়ানের বিষয়ে যে তথ্যটি দিলেন সেটি কিন্তু এই কিছুক্ষণ পরেই শুরু হবে এবং ট্রাফিকের বিষয়ে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কথাটি বলেছে যে তারা কিন্তু বিশেষ করে মোনাজাতের সময় তাদের যেই ট্রাফিক ব্যবস্থাপনা সেটি সচল রাখার জন্য কিন্তু তারা একটি চেষ্টা চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
আজ সরস্বতী পূজা। সনাতনী ধর্মাবলম্বীরা রাজধানী ঢাকা সহ সারা দেশে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় এ পূজা উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর বন্দনা করা হয়। এজন্য ভক্তবৃন্দ বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে। ঢাকার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। এই প্রার্থনাই রেখেছি সরস্বতী মায়ের কাছে, সবাই নিজের বিবেক দিয়ে মন থেকে একটু ভালো কিছু ভাবতে শেখে। এটাই আজকের দিনের জন্য সবাই ওয়েট করে, তো খুবই মজার আর এক্সাইটেড ফিল হয়। প্রার্থনা জানাই যাতে সারা বছর ভালো কাটে, পড়ালেখা ভালো হয়। প্রার্থনা করব নতুন বাংলাদেশে যেন এই ভবিষ্যৎটা তো আমাদের উপরে, আমাদের প্রজন্মের হাতে, যেন আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালোভাবে উন্নত করতে পারি। যারা শিক্ষার্থীরা তাদের জন্য আমাদের আজকের দিনটা খুবই একটা আনন্দমুখর। মার কাছে আমরা সবাই প্রার্থনা করছি জগতের, আমাদের দেশের যেন সবার মঙ্গল হয়। প্রতি বছর আমরা এই দিন অপেক্ষা করে থাকি যে কবে এই দিন আসবে। সরস্বতী দেবীর কাছে আমরা জানাতে চাই যে আমরা সকলে সুস্থ থাকি এবং আমাদের মেধা আরো বিকশিত হোক। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, পূজার আনুষ্ঠানিকতা এবং ভক্তরা আসলে কি বলছেন বিস্তারিত জানাবেন। মাহবুবা, আপনাকে সরস্বতী পূজার শুভেচ্ছা। আপনি জানেন যে সরস্বতী পূজা মানেই ভক্তদের আনন্দের শেষ নেই, আর ভক্তদের আশীর্বাদ দিতে বছর ঘুরে দেবী সরস্বতীর কিন্তু আগমন হয়েছে ভক্তদের মাঝে। আর আপনি জানেন যেহেতু দেবী সরস্বতী ভক্তদের কাছে অনেক আরাধ্য একজন দেবী, তো সেই জায়গা থেকে কিন্তু দেবীর আরাধনার কোনো কমতি রাখেননি ভক্তরা। আপনি জানেন জগন্নাথ হলের মাঠ বলতেই সবচেয়ে বড় আয়োজন থাকে সরস্বতী পূজার। শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ নানা আয়োজনে এই সরস্বতী পূজার আয়োজন করে থাকে এবং আপনি দেখতেই পাচ্ছেন একটার চেয়ে আরেকটির সৌন্দর্য, বিভিন্ন আদলে কিন্তু এই মণ্ডপগুলো তৈরি করা হয়েছে এবং সেই মণ্ডপগুলোতেই কিন্তু দেবী সরস্বতীর প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেভাবেই কিন্তু আসলে পূজা করা হচ্ছে দেবী সরস্বতীর। নানা আচারে আজকে সকাল থেকেই পূজা করা হয় এবং পূজার আনুষ্ঠানিকতা সবেমাত্র শেষ হয়েছে এবং এখন যেহেতু এই মাঠটিতে সবচেয়ে বড় পূজা হয়, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের মেলবন্ধন তৈরি হয়েছে। একে অপরের সাথে ছবি তুলছেন, বন্ধুদের সাথে ঘোরাফেরা করছেন, একজন আরেকজনের মণ্ডপে গিয়ে ঘুরে দেখছেন। তো এভাবেই কিন্তু কাটছে আজকে সরস্বতী পূজার এই আয়োজন এবং শিশু যেসব শিক্ষার্থীরা আছেন তাদের হাতে আসলে আজকে হাতে খড়ি হয় এবং চারুকলার যে দেবী সরস্বতীর তৈরি করা হয় প্রতিমা, সেটিকে ঘিরেই কিন্তু বিভিন্ন আকর্ষণ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তো মাহবুবা, জগন্নাথ হলের মাঠ থেকে সরস্বতী পূজার এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। খেলার খবর বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ফরচুন, বরিশাল ও চিটাগং কিংস। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। আসর জুড়ে দারুণ ছন্দে আছে বরিশাল। 18 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করেছিল গ্রুপ পর্ব। এদিকে সব শেষ দেখায় বরিশালকে হারিয়েই 2-এ উঠেছিল চিটাগং। লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করার। এর আগে দুপুর 1:30টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। টুর্নামেন্টে টানা 8 জয়ে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর, তবে শেষ 4 ম্যাচ হেরে পয়েন্ট তালিকার 3-এ নেমে যায় দলটি। এদিকে টানা 2 জয়ে প্লে অফ নিশ্চিত করা খুলনা আছে দারুণ ছন্দে। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।